তিস্তা বাঁচাই, জাগো বাহে, জাগো তিস্তা বাঁচাই স্লোগানে 5 জেলায় লাখো মানুষের সমাবেশ। ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে কড়া বার্তা। কাল পদযাত্রা, নদী পারাপার কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় স্বতন্ত্র ছাত্র সংগঠনের ঘোষণা, মধ্যমপন্থী প্ল্যাটফর্মটির স্লোগান স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসকের বিশ্বাসযোগ্য ভূমিকা দেখতে চায় সরকার। স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ উপদেষ্টাদের। এবং পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের দাবি। রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি শম্পা বিশ্বাস। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে সোচ্চার আজ উত্তরের জনপদ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে 48 ঘন্টার অবস্থান কর্মসূচির প্রথম দিনে অংশ নেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্সা দিতে হবে ভারতকে। কর্মসূচির শেষ দিনে পদযাত্রা ও নদী পারাপার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আরো জানাচ্ছেন সিফাত শাহরিয়ার, আমিরুল বাপ্পি এবং মাজিদুর রহমান। বৈষম্য না পাওয়া আর তীব্র আকাঙ্ক্ষার জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে খরা মৌসুমেও উত্তাল উত্তর জনপদ। উত্তরের উর্বর মাটির কৃষক, শ্রমিক, শিক্ষার্থী আর রাজনৈতিক নেতাকর্মীরা মিলেছে এক তীরে। এদিন সুষ্ঠু পানি বন্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের 5 জেলার 130 কিলোমিটার এলাকা জুড়ে 11টি স্থানে জমায়েত হয় উত্তরের মানুষ। নদী দুই পাশে বাঁধন দিলে মনে করেন যে নদীর নিচে গভীর থাকবে, তারপরে আবার পানি থাকবে। বন্যার সময় আমাদের পানি লাগে না, কিন্তু তারপরে পানি দিচ্ছে। নিয়মিত আমরা যেন পানি পাই। ভারত সরকার আমাদের সাথে অনেক অনিয়ম অবিচার করেছে। 3:15টায় লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন জনতার সমাবেশে 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, মঙ্গলবার সকাল 10টায় পদযাত্রা ও দুপুরে নদী পারাপার কর্মসূচি পালন হবে। আমরা যারা তিস্তা পাড়ের মানুষ, ভাগ্যহত মানুষ, বৈষম্য শিকার হয়েছি, পানির উন্নয়নের আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি। সে কারণে আজকে 5 জেলার 11টি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে ভারতকে আগে তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তরে আমাদের ঘর বাড়ি, গ্রাম, ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে 2 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই জনতার মঞ্চ থেকে উঠে আসে তিস্তা পাড়ের মানুষের বঞ্চনার গল্প। এবং এই কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য বক্তাদের কণ্ঠে ফুটে উঠে এই তিস্তা পাড়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়। এবং তারা বলে, যতক্ষণ পর্যন্ত তিস্তা পাড়ের মানুষ সঠিক ন্যায্য হিস্সা তারা পাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। সকাল থেকেই তিস্তার অন্যতম পয়েন্ট রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকায় আসতে শুরু করে রাজনৈতিক দলের কর্মীসহ সর্বস্তরের মানুষ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ভারতকে হুঁশিয়ার করে বলেন, পানির ন্যায্য হিস্সা না দিলে প্রয়োজনে লাঠি সোঁটা নিয়ে ভারতের সাথে লড়াই হবে। বাংলাদেশের মানুষ জেগেছে, তিস্তাপাড়ার মানুষ জেগেছে। এটা অতীতের সকল
আন্দোলনকে ছাড়িয়ে যাবে। আমরা আশা করতেছি আমাদের ন্যায্য দাবি এবার আমরা ইনশাল্লাহ আদায় করতে পারবো। কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা বলেন, ভারত দ্রুত সময়ে পানির ন্যায্য হিস্যা না দিলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তা আদায় করা হবে। ভারত যদি আমাদেরকে পানির ন্যায্য হিস্যা না দেয়, প্রত্যেকটি প্রশ্নকে আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে তুলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। আপনিও তিস্তার পানির জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বে একটা আন্দোলন সৃষ্টি করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের আহ্বান, ভারতের কাছ থেকে বুঝে নিতে হবে তিস্তার ন্যায্য পানি। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে গড়ে তুলতে হবে আন্তর্জাতিক আন্দোলন। আর এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসা প্রত্যেকটি মানুষের কণ্ঠে একটাই সুর, জাগো বাহে তিস্তা বাঁচাই। একই দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে কর্মসূচি শুরু হয় বেলা 12টা থেকে। দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে তিস্তাপাড়ের বাসিন্দারা জড়ো হতে থাকেন কর্মসূচি স্থলে। দলমত নির্বিশেষে কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের প্রাণের দাবি তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তার ন্যায্য হিস্যা পাই, ইনশাআল্লাহ আমার এই এলাকা উন্নত হবে। নদী দুই পাশে খনন হইলে আমাদের মুখে এই শহর অঞ্চলের মানুষগুলো আমরা বাঁচতে পারবো। স্থানীয় নেতৃবৃন্দ ও আয়োজকরা বলছেন, বিগত সরকারের নতজানু নীতির কারণে তিস্তাপাড়ে মানুষের দাবি পূরণ হয়নি। অবস্থান কর্মসূচির মাধ্যমে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে চান তারা। আশা, অন্তর্বর্তী সরকারের সময়ই শুরু হবে মহাপরিকল্পনার কাজ। রংপুরের 5টি জেলার 115 কিলোমিটার যে তিস্তা অববাহিকা রয়েছে, সে অববাহিকা মানুষের দুঃখ দুর্ভোগ যে একাধারে প্রায় যুগ যুগ ধরে বহন করছেন, তারই প্রতিবাদে কিন্তু আজকের এই কর্মসূচি। আর নির্বাচনের আগে এমন একটি কর্মসূচি বিএনপি ভারতকে কি বার্তা দিতে চাচ্ছে সেটি এখন দেখার বিষয়। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা ব্রিজ থেকে মাজিদুর রহমান, এখন। অবস্থান কর্মসূচির আরও খবর জানাতে তিস্তা পাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে কি চলছে জানাবেন, এছাড়া কি বলছেন নেতাকর্মীরা? কেন্দ্রীয় যে নেতাকর্মীরা তারা তো ইতিমধ্যেই কথা বলেছেন, জানেন, এবং আগামীকালের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। নাফি, আগামীকাল তারা যে পানিতে এই যে খরা হয়ে আছে, অর্থাৎ যে তাদের যে ন্যায্য দাবি যেটি যে পানির সুষম বন্টন, সেটি বুঝানোর জন্য তারা কালকে পানিতে নামবেন এবং সেখানেই প্রতিবাদ কর্মসূচি যেটি সেটি পালন করবে। তবে যেহেতু এটি লাগাতার কর্মসূচি, সেক্ষেত্রে আজকের কর্মসূচি উদ্বোধনের পরেও যে অস্থায়ী যে তাঁবুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি তাঁবুতে যে বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে যেহেতু, এবং কাল পর্যন্ত এখানে এই অস্থায়ী তাঁবুগুলোতে তারা অবস্থান করছে। এবং ঠিক সামনেই দূরে দেখা যাচ্ছে যেখানে জনতার সমাবেশ হয়েছিল দিনের বেলায়, রাতের পরে সেখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। নাফি, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যের যে গানগুলো রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগের যে গানগুলো রয়েছে, এবং বিশেষ করে যেহেতু তারা পানি বন্টন এবং তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে রচিত যে গানগুলো রয়েছে সেগুলো এখানে শিল্পীরা গাইবেন। এখনও সেটি শুরু হয় নাই, তবে আমরা যেটি দেখেছি বিকেলবেলা এখানে দেশীয় ঐতিহ্যের যে খেলা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এই যে তিস্তার পাড়ে 5টি জেলার, অর্থাৎ রংপুর বিভাগের যে 5টি জেলা রয়েছে সেই 5টি জেলা থেকে যারা মানুষ এসেছেন তারা মোট 11টি পয়েন্টে, শুধুমাত্র আমরা এখন যেখানে আছি কাউনিয়ার পাশে এবং তিস্তা যে রেল সেতুটি রয়েছে সেই রেল সেতুর ঠিক সামনেই কিন্তু এই যে অবস্থান কর্মসূচির এখন যে চিত্র সেটি দেখানো হচ্ছে। মোট 11টি স্থানে 11টি পয়েন্টে এভাবেই তিস্তা পাড়ের মানুষ এবং রংপুরবাসী তারা যে প্রতিবাদ স্বরূপ অবস্থান কর্মসূচি পালন করছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা এটার সমন্বয় করছেন,
আসাদুল হাবিব দুলু সহ তারা কিন্তু যেটি বলছেন যে দিনে দিনে যে কর্মসূচিগুলো এই তিস্তার ন্যায্য দাবি আদায়ে তারা সেই কর্মসূচিগুলো পালন করবে এবং মির্জা ফখরুল কিন্তু ভারতকে একটি হুঁশিয়ারি দিয়ে এবং সতর্ক করাভাবেই একটি কথা বলেছেন যে বন্ধুত্ব যদি বজায় রাখতে হয় সেক্ষেত্রে তিস্তার পানির সুষম বন্টন আগে করতে হবে। তো রাফি, এই ছিল আমার কাছে তিস্তা পার থেকে সবশেষ। লালমনিরহাট থেকে তিস্তা পারের অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। যত দ্রুত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া যাবে তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত চিত্র সাংবাদিক এবং তাদের পরিবারের সাথে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনে যত দেরি হবে তত ষড়যন্ত্রের ডালপালা বাড়বে। এদিকে অনুষ্ঠানে যোগ দেয়া বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার বিচার ছাড়া জাতি অন্য কিছু মেনে নেবে না। আরো জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার পাশাপাশি অন্তত ৬ জন সাংবাদিক নিহত হয়, আহত হয় প্রায় ৬০০ সাংবাদিক। এমন প্রেক্ষাপটে সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে আহত চিত্র সাংবাদিক ও তাদের পরিবারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। যে পরিবারগুলো গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের আগ্রহ, তাদের চিন্তা, তাদের এই যে আকাঙ্ক্ষা এই দলের প্রতি, এটা আমরা বিএনপি পরিবারের প্রতিই থাকবে এবং বিএনপি পরিবারের দায়িত্ব হলো তাদের পাশে থাকা এবং তাদের পাশে থেকে এই কাজগুলো করে যাওয়া। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ফিরে এলে স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো চিহ্ন রাখবে না। শেখ হাসিনা অনুশোচনাহীন, গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন বলেই তাদের কোনো লজ্জা শরম নাই ভিন দেশের এক প্রধানমন্ত্রীর কাছে। তারা এই ধরনের জঘন্য আকুতি করতে পারে, এরপরে ওদের দেশপ্রেম, এরপরে ওরা যদি কখনো কোনো দিক থেকে তারা যদি আবার দেশে সে রাষ্ট্র ক্ষমতায় আসে, ওরা তো শেষ চিহ্নটুকু স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের কোনো চিহ্নই রাখবে না, এটা ওরা নিজেরাই প্রমাণ করেছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্রের ডালপালা ছড়াবে। যত দ্রুত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনা। জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ তাদেরকে দিবে। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। এ সময় আহত চিত্র সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপির নেতাকর্মীরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন আসছে। নাম ও নেতৃত্ব ঠিক না হলেও সোমবার বিকেলে সংগঠনটির রূপরেখা তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন ছাত্র সংগঠনটি হবে মধ্যমপন্থী। যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে তাদেরকেই সমর্থন দেবে সংগঠনটি। আর জানাচ্ছেন নাইম আবির। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সহিংসতা ও গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা সরকার, সেই নৃশংসতায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। গড়ে ওঠে হাসিনা হটাওর এক দফা আন্দোলন। আরেকবার ছাত্রদের হাতেই পতন হয় স্বৈরাচারের। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন দল নিয়ে কয়েকদিন ধরে সরগরম রাজনীতির মাঠ। সে আলোচনার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এলো নতুন ছাত্র সংগঠনের ঘোষণা। এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার সংবাদ সম্মেলনে তুলে ধরেন এই ছাত্র সংগঠনের রূপরেখা। বলেন, নতুন এই ছাত্র সংগঠনটি হবে মধ্যমপন্থী, যারা শুধুই শিক্ষার্থীদের কথা বলবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হবে এই ছাত্র সংগঠনের শক্তি। আমাদের মৌলিক প্রস্তাবনাগুলো হলো আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের সঙ্গে এই ছাত্র সংগঠনটির সম্পর্ক কেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে বাকের মজুমদার বলেন, ছাত্র সংগঠনটি হবে সম্পূর্ণ লেজুর বৃত্তি মুক্ত। আমাদের আদর্শিক পজিশনের সাথে
যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, সেটা জাতি হোক, ছাত্রদের লেভেলে হোক। আমার কাছে মনে হয় আপনি উত্তরটি পেয়েছেন। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগান নিয়ে সোম ও মঙ্গলবার চলবে নতুন সংগঠনটির জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি। শুরুতে ছাত্র সংসদ নির্বাচনগুলোর দিকেই মনোযোগ দিতে চায় দলটি। স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। নাইম আবির, এখন, ঢাকা। ভালো বা খারাপ যে কোনো নির্বাচনী প্রশাসনের হাত দিয়েই হয়, এমন মন্তব্য করে জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার চায় জেলা প্রশাসকরা এবার একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে পূর্ণ সহযোগিতা করবেন। অরাজনৈতিক সরকারের আমলে ডিসিদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ উপদেষ্টা জানান, IMF-এর চতুর্থ পঞ্চম কিস্তির টাকা জুনে একসাথে ছাড় করতে অনুরোধ করা হবে। এদিকে জুলাই অধিদপ্তর এ মাস থেকেই যাত্রা শুরু করবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের মতো একটি বিশাল পট পরিবর্তন এবং এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের এই জেলা প্রশাসক সম্মেলনকে এজন্যই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এই প্রশাসনের হাতে অনুষ্ঠিত হবে গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় ও স্থানীয় নির্বাচন। সরকার পরিচালনায় রাষ্ট্রযন্ত্রের অনেক আলোচনার সঙ্গে তাই এবারের ডিসি সম্মেলনে গুরুত্ব পায় নির্বাচন। দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু হয় খাদ্য উপদেষ্টার সঙ্গে। এখান থেকে বের হয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভালো খারাপ নির্বাচন প্রশাসনের হাত দিয়েই হয়, আমরা ভালো নির্বাচনের নির্দেশ দিয়েছি। এই দেশের জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। এর পরের সেশনে মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাদের নিয়ে বসেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, চিকিৎসক ও পল্লী ব্যবসায়ীদের করের আওতায় আনতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি ঋণের ব্যাপারে বলেন, ভিক্ষা করে নয়, শর্ত মেনে বিদেশি সহায়তা নেওয়া হয়, তাই শর্ত মানতেই হবে, ব্যাপারটা এমন নয়। যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলো আছে সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝে ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান। পরে কথা বলেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা। তিনি দুর্যোগের ত্রাণ কেন্দ্রের বদলে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহের নতুন পরিকল্পনা সম্পর্কে জানান। জুলাই অধিদপ্তর এই মাস থেকেই কার্যক্রম শুরু করবে জানিয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করলে পরের সরকারও এর কার্যক্রম অব্যাহত রাখবে। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। নীতিমালা জুলাইতে, এটা চূড়ান্ত পর্যায়ে, এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। দুপুর পর্যন্ত এ সম্মেলনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন শিল্প ও গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা ডিসি সাহেবের কাছ থেকে বিভিন্ন সময় তথ্য চেয়েছিলাম। আজহার লিমন, এখন, ঢাকা। রমজান ও গরমের মৌসুমে এসির তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে না রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান। রাজধানীতে জেলা প্রশাসকদের সঙ্গে সম্মেলনের দ্বিতীয় দিনে কথা বলেন তিনি। বিদ্যুৎ সংকট সমাধানে উৎপাদনের জন্য গ্যাসের সরবরাহ 12 MMCFT বাড়ানোর কথা জানান উপদেষ্টা। একই সঙ্গে 2600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। মিটারের সিএনজি চালিত অটোরিকশা চলাচলের বিষয়ে বিআরটি এর চিঠি প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, সিএনজি মালিক ও চালকদের সাথে আলোচনার প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হবে। এই রমজান এবং গ্রীষ্মের গরমের মৌসুমে যাতে তারা শীতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। এসি লোড প্রায় 5 থেকে 6,000 মেগাওয়াট, তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে, তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি ইয়ে করেন তাহলে কিন্তু আমরা 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। পাসপোর্ট করতে গিয়ে পুলিশের ভেরিফিকেশন প্রক্রিয়ায় হয়রানি ও দীর্ঘসূত্রতার অভিযোগ দীর্ঘদিনের।
জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সংরক্ষিত থাকায় পুলিশ ভেরিফিকেশনকে অপ্রয়োজনীয় বলছেন সংশ্লিষ্টরা। তাই এই প্রক্রিয়া বাতিলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুত কার্যকরের দাবি সাধারণ মানুষের। এদিকে চট্টগ্রামে অনেক রোহিঙ্গা পাসপোর্ট করার চেষ্টা করায় ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত পরিসরে ভেরিফিকেশন চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আর জানাচ্ছেন শোয়েব রহমান। বাবা ছিলেন পুলিশ সদস্য, সন্তান পেশায় শিক্ষক। জরুরি প্রয়োজনে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেন কুড়িগ্রামের নাগেশ্বরীর মোহাম্মদ আব্দুর রউফ। কিন্তু এক দফা পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পর আবারও নতুন করে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে তার আবেদন, কারণ পরিবর্তন করেছেন ভোটার এলাকা। এখন এসব কাগজ নিয়েই পাসপোর্ট অফিসে ঘুরছেন তিনি। যে কারণে আমি এটা করা, সেটা আরও 10-15 দিন ডিলে হচ্ছে, কিন্তু আমার আর্লি চলে আসছিল। এই পুলিশ ভেরিফিকেশনের কারণে আমার এটা আরও ডিলে হয়ে গেছে। একই ভোগান্তির শিকার চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ জাকার হোসেন। 2013 সালে একটি মামলায় নাম আসায় 4 বছর আগে আবেদন করেও এখনও পাননি পাসপোর্ট। যদিও 2024 সালের শেষের দিকে আদালত থেকে, তবে পুলিশ ভেরিফিকেশনের জটিলতায় আটকে আছে তার পাসপোর্ট। 24 সালে আমার মামলাটা খালাস হয়েছে। খালাস হওয়ার পর আমি পুলিশ ডকুমেন্ট দেওয়ার পরে আমার এখনও পাসপোর্টের পুলিশ ডকুমেন্ট পুলিশে পাঠায়নি। এখানে পুলিশকে আমি ফোন দেওয়ার পরে পুলিশে বলতেছে আমি পাসপোর্ট অফিসে পাঠাই দিচ্ছি, পাসপোর্টে আসে যোগাযোগ করছি, পুলিশ ভেরিফিকেশন এখনো দেয় নাই। এমন পরিস্থিতির মুখে পড়েছেন অনেকে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। দিতে হচ্ছে অনৈতিক অর্থ, তাতে যেমন বাড়ছে ব্যয়, তেমনি সময়ও নষ্ট হচ্ছে। তাই ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিক। আমরা তো বাংলাদেশের নাগরিক, এটাই তো আমাদের বড় পরিচয়। এখানে তো আমাদের পুলিশ ভেরিফিকেশনের কোনো বেশি একটা প্রয়োজন হবে না। আইডি কার্ড দিয়ে আপনি পুলিশ ভেরিফিকেশন অফ করে দেওয়া, এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো হবে, এটাই মনে হচ্ছে আর কি। পুলিশ ভেরিফিকেশনটা আসলে এখন না হলে এটাই সবার জন্য, পাবলিকের জন্য অনেক ভালো হবে। অনেক মানুষ অনেক হয়রানি হচ্ছে আর কি। পাসপোর্ট কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তির কারণে এখন আর পুলিশের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই। ফলে কিছু আনুষ্ঠানিকতা শেষ করলেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব। এই পুলিশ রিপোর্ট ওয়েবের বিষয়টা আমার সফটওয়্যার সিস্টেম ইন্টিগ্রেট করতে হবে। সেক্ষেত্রে সফটওয়্যারটা কারেকশন করতে হবে। সফটওয়্যার কারেকশন করলে তখন দেখা যাবে যে আমরা পুলিশ রিপোর্টের বিষয়টা ওয়েব করে পাসপোর্ট দিতে পারবো। এখন এই যে সফটওয়্যার কারেকশনের বিষয়টা, এটা তো মেবি একটু সময় নেবে। জাস্ট আমাদের সফটওয়্যার কারেকশন পর্যন্ত এই সময়টুকু সাধারণ মানুষকে হয়তো একটু কষ্ট হবে। তবে চট্টগ্রামে প্রায়ই পাসপোর্ট করতে এসে ধরা পড়ছেন রোহিঙ্গারা। বহু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে পাড়ি জমিয়েছেন বিদেশ। তাই সীমিত পরিসরে ভেরিফিকেশন চালু রাখার দাবি বিশিষ্টজনদের। এই তুলে দেওয়ার কারণে রোহিঙ্গারা এখন যতটুকু যাচাই বাছাই হয় সেটা আর থাকবে না। কোন এজেন্সি করবে আমি জানি না, সেই দিকে এখন এটা আমাদের জন্য শাকের করাত হয়েছে। অন্তপক্ষে একটা অঞ্চলে রাখা দরকার। ব্রিটিশ শাসনামলে আন্দোলন দমন এবং সরকারি চাকরিতে বিপ্লবীদের নিয়োগ ঠেকাতে চালু হয়েছিল পুলিশ ভেরিফিকেশন। সময়ের পরিক্রমায় সেই ব্যবস্থাই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নাগরিকদের জন্য। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। রোহিঙ্গারা যেন নতুন করে এনআইডি কার্ড না পায় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন না থাকলেও কোনো সমস্যা হবে না। আর জানাচ্ছেন সিউল আহমেদ। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। কয়েক দশকে কেবল সৌদি আরবেই বাংলাদেশি পাসপোর্টে প্রবেশ করেছে 5 লাখের বেশি রোহিঙ্গা, যাদের সবাই কাগজে কলমে অবৈধ বাংলাদেশি হিসাবে সৌদি আরবে বসবাস করছেন, জড়িয়ে পড়ছেন নানা অপকর্মে। সম্প্রতি পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের সুযোগ নিতে পারে কিনা রোহিঙ্গারা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এনআইডি ইস্যু করতে সতর্ক থাকতে হবে। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে যদি এরকম কেউ পেয়ে থাকে, বা আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে দুর্নীতি অনেক কমেছে, যদিও সেটি আশানুরূপ নয়। মব সৃষ্টি করলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য
ইসে মব বা ক্রিয়েট করে, ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। আর এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্টগার্ডে সালাম গ্রহণ করেন। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক তুলে দেওয়া হয়। সিউল আহমেদ, এখন, ঢাকা। বাংলা একাডেমিতে 175 জনের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নথিপত্র যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল হাসান। দুপুরে বাংলা একাডেমিতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযান শেষে তিনি বলেন, 2022 সালের 20 ডিসেম্বর 175 জনকে নিয়োগ দেয় বাংলা একাডেমি, যেখানে 50,000 চাকরি প্রত্যাশীর মধ্য থেকে 4,000 জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। এর মধ্যে 500 জনকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হয়, তবে ফলাফল প্রকাশ না করে আর্থিক লেনদেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে 175 জনকে নিয়োগ দেওয়া হয়। এদিকে নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির বিষয়টি অবহিত আছেন বলে জানান বাংলা একাডেমি মহাপরিচালক। তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে দুদক। শেখ রেহানার কন্যা সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর গুলশানের বাড়ি ডাম্পিং স্টেশনে পরিণত করতে সরকারের কাছে আবেদন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ। আরও জানাচ্ছেন মেহরিনানি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগস্টে অপসারণ করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে। এরপর শুরুতে মাহমুদুল হাসান, পরে চলতি ফেব্রুয়ারিতে পরিবেশ কর্মী মোহাম্মদ এজাজকে উত্তর সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর সোমবার গুলশানে নগর ভবনে প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত প্রশাসক। বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত, গ্রাহ্য করা হবে না দলীয় কোনো তদবির। আমি অমুক দলের কিংবা অমুক ভাই অমুক জায়গা থেকে আমাকে পাঠিয়েছেন, এই ধরনের কোনো তদবির নিয়ে আপনারা স্ট্রিং করেও আর আমার পর্যন্ত আসতে যেন না আসে। আপনাদের কাছে আসলে আপনারা বলে দিবেন আপনার স্পেসিফিক কোনো প্রজেক্ট আছে কিনা, প্রপোজাল আছে কিনা। ইফ দ্যাট ইজ ওয়ার্দি, ডেফিনেটলি উইল অ্যাকনলেজ। আর পলিটিক্যাল কোনো লেন্সে দেখলে এটা কোনো অ্যাকনলেজমেন্টের সুযোগ নেই, এখানে কোনো এক্সট্রা ক্রেডিট পাবেন না। গত 15 বছরে উত্তর সিটি কর্পোরেশনে কোনো জবাবদিহিতা ছিল না। এখন থেকে নগরবাসী ওয়েবসাইটে সেবা সম্পর্কিত মতামত জানাতে পারবেন বলে জানান নতুন প্রশাসক। স্থানীয় জনগণকে নিয়ে আমরা একটা পাবলিক হিয়ারিং করবো যদি বড় কোনো বিষয় হয়। আর ছোট ছোট বিষয়গুলোতে আমরা ইনক্লুসিভভাবে কাজ করবো। আমরা কোনো কিছুই টপ ডাউন করতে চাই না। তো সুতরাং এটা হচ্ছে আমাদের স্বচ্ছতার জায়গা। আর জবাবদিহিতার ক্ষেত্রে তো আমরা সকল কিছুই ওপেন করে দিচ্ছি। আমরা যে কাজগুলো করব, যা করতে চাই ভবিষ্যতে, আস্তে আস্তে আমি গ্র্যাজুয়ালি আমাদের ওয়েবসাইটে এগুলো আমরা সব পাবলিক করে দেব। সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের জায়গা নিয়ে উত্তর সিটির পরিকল্পনাকে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ এজাজ বলেন, টিউলিপের জায়গায় ডাম্পিং স্টেশন করতে সরকারকে প্রস্তাব দিয়েছে ডিএনসিসি। আমি জায়গা জানি কোথায় আছে, আমি প্রপোজ করব। তারপরে আমরা স্থানীয় সরকার, পরিবেশ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যেটা আছে ফজল কবির স্যার, তার সাথে কথা বলে আমরা এটা একটা সিদ্ধান্তে আসবো এবং আমরা চেষ্টা করি একটু দ্রুত 2-3 মাসের মধ্যে সিদ্ধান্তে আসার জন্য। এ সময় সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন ডিএনসিসির নতুন প্রশাসক। বলেন, রমজানে খাদ্যে ভেজাল রোধে অভিযান শুরু হবে। এছাড়া রোজার ঈদের পর সব মার্কেট রাত 8টার পর বন্ধ রাখা হবে। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। আন্তর্জাতিক তৃতীয় ধাপে ভারতের 112 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রাত 10:30টায় তাদের বহনকারী মার্কিন সামরিক এয়ারক্রাফটটি অবতরণ করে ভারতের পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে। যাদের মধ্যে 40 জন হরিয়ানা, 33 জন গুজরাটের, 31 জন পাঞ্জাবের, 2 জন উত্তরপ্রদেশের, 1 জন উত্তরাখণ্ডের ও 1 জন হিমাচল প্রদেশের বাসিন্দা। আর একদিন আগে দ্বিতীয় দফায় 119 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে অতিরিক্ত সময়ে অর্থ লাগার কারণ খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিস্তারিত আরিফুল ইসলাম সাহেবের প্রতিবেদনে। 2017 সালে পরিকল্পনা, অথচ আনুষ্ঠানিক কাজ শুরু 21-এ।
জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে দফায় দফায় মেয়াদ বৃদ্ধি, বাজেট বাড়ানোর সুপারিশ। 1 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কেটে গেছে 4 বছর। 80 কোটি থেকে বাজেট বেড়ে দাঁড়িয়েছে 155 কোটি। তাই কাজের অগ্রগতি নিয়ে আছে বিস্তর প্রশ্ন। সংস্কার কাজের এমন 9-6 নিয়ে অসন্তুষ্ট ক্রীড়া মন্ত্রণালয়। অব্যবস্থাপনা ও বিলম্বের কারণ খতিয়ে দেখা সহ দ্রুত কাজ শেষ করার তাগিদ ক্রীড়া উপদেষ্টার। অনিয়ম তো এখান থেকে বোঝা যায় যে 5 বছর বা 6 বছর কোনো একটা স্টেডিয়ামের সংস্কার কাজে লাগার কথা না। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যথাযথভাবে এই স্টেডিয়ামটা যেই সংস্কার কাজের ইয়েটা নেওয়া হয়েছে, উদ্যোগটা, সেটা বহন করার মতো, যেহেতু এটা অনেক পুরনো স্টেডিয়াম, বহন করার মতো সেই ফিজিবিলিটিও নিয়েও প্রশ্ন আছে। শুধু জাতীয় স্টেডিয়ামের কার্যক্রম নয়, সকল ফেডারেশনের অডিট রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। অলরেডি বিসিবির কিছু রিপোর্ট আপনারা পেয়েছেন বিপিএল সংক্রান্ত। এছাড়াও প্রত্যেকটা ফেডারেশনকে আমরা বলেছি যে অডিট রিপোর্ট, পূর্ববর্তী 2 বছর অডিট রিপোর্ট জমা না দিলে আমরা বাজেটটা ছাড় দিব না। নারী ফুটবলারদের বিদ্রোহ এবং দলে ফেরা না ফেরার বিষয়টি বাফুফের উপরই ছেড়ে দিয়েছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। তবে ফেডারেশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, দেখুন, স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। শৃঙ্খলায় উদাহরণ হবার কথা ক্রীড়াঙ্গনের, অথচ নিয়মিত এখানে দেখা মেলে অনিয়ম আর বিশৃঙ্খলার। দুর্নীতি আর অব্যবস্থাপনার বেড়াজাল ভেঙে দ্রুত এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে দেশের ক্রীড়াঙ্গনের, এমনটাই প্রত্যাশিত। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি শান্ত বাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। তিস্তা বাঁচাই, জাগো বাহে, জাগো বাহে। তিস্তা বাঁচাই স্লোগানে 5 জেলায় লাখো মানুষের সমাবেশ। ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে কড়া বার্তা। কাল পদযাত্রা, নদী পারাপার কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় স্বতন্ত্র ছাত্র সংগঠনের ঘোষণা। মধ্যমপন্থী প্ল্যাটফর্মটির ঘোষণা, স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসকের বিশ্বাসযোগ্য ভূমিকা দেখতে চায় সরকার। স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ উপদেষ্টাদের। এবং পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের দাবি। রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।